আজকে আমরা ওভারহেড ট্রান্সমিশন লাইন টপিকটা নিয়ে আলোচনা করব। এখন ওভারহেড ট্রান্সমিশন লাইন আলোচনা করার জন্য কয়েকটা জিনিস আমাদের প্রথমে দেখে নিতে হবে, সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। ওভারহেড ট্রান্সমিশন লাইনে আমাদের যে টাওয়ারগুলো থাকে মেনলি সেগুলো আমরা দেখেছি তিনটে করে ফেজ থাকে। তার মানে আর এর সাথে আর ফেজ কানেক্টেড থাকে, ওয়াই এর সাথে ওয়াই ফেজ কানেক্টেড থাকে, বি এর সাথে বি ফেজ কানেক্টেড থাকে, তিনটে ফেজ। এটা হচ্ছে টাওয়ার 1 যদি ধরি, এটা টাওয়ার 2, এটা হচ্ছে সিঙ্গেল সার্কিট লাইন। অনেক সময় দেখা যায় যে একটা টাওয়ারের মধ্যে দুটো সার্কিট থাকে, মানে আর ওয়াই বি আর ওয়াই বি, এটা আলাদা একটা সার্কিট, সার্কিট 1, আর ওয়াই বি এটা আলাদা জায়গায় যাবো, এখানে আলাদা হবে সার্কিট 2। এটা ডাবল সার্কিট লাইন বলা হয় থাকে এগুলোকে, এটা সিঙ্গেল সার্কিট লাইন। এখন তিনটে জিনিস আমাদের সামনে উঠে আসছে আলোচনা করার জন্য ওভারহেড ট্রান্সমিশন লাইনটি। একটা হচ্ছে টাওয়ার বা পোল যেগুলো হয়ে থাকে, যেটার উপর কন্ডাক্টরটা থাকে, বই নিয়ে। আর টাওয়ার এবং কন্ডাক্টরের মাঝখানে আচ্ছা কন্ডাক্টর তিনটে ফেজ আর ওয়াই বি, আর কন্ডাক্টর এবং টাওয়ারের মাঝখানে থাকে ইনসুলেটর। এখন আমরা এই তিনটে জিনিস আস্তে আস্তে ডিসকাস করব। স্ট্রাকচারগুলো থাকে যেগুলো সাপোর্টগুলো মানে টাওয়ার আর পোল আমি মধ্যে ডিসকাস করতে চাইছি। এখন 4 রকমের এখানে আলোচনা করছি। 4 রকমের পোল বা টাওয়ার দেখতে পাওয়া যায়: উডেন পোল, রেল পোল, আরসিসি পোল, স্টিল টাওয়ার যেগুলো হয়ে থাকে। এখন উডেন পোল মানে কাঠের যে পোলগুলো হয়ে থাকে তাদের লেন্থ মোটামুটি 60 মিটার মতো হয়, আপ টু 60 মিটার। তাদের লাইফ স্প্যান থাকে 25 থেকে 30 ইয়ার্স। রেল পোল এগুলো কাঠের হয়ে থাকে, এদের বাই ডিফল্ট এটা একটা ইনসুলেশন মিডিয়াম হিসেবে কাজ করে এবং এটা ইজিলি অ্যাভেলেবেল। এ টাইপ বা এইচ টাইপ যেমন দেখতে অনেক সময় আমরা দেখে থাকি, এরকমও হয়ে থাকে, এবং এইচ টাইপ যেগুলো হয় অনেক সময় উপর দিয়ে ইনসুলেটেড থাকে, এরকম হয়ে থাকে অনেক সময়। এবং রেল পোল মানে রেল লাইন, যেগুলো পরিত্যক্ত রেল লাইন, সেগুলোর মেকানিক্যাল স্ট্রেংথ খুব বেশি হয় এবং সেটার ইউজ করার জন্য আমরা ডিস্ট্রিবিউশন সেকশনে রেল পোলটাকে ইউজ করে থাকি। যেহেতু মেকানিক্যাল স্ট্রেংথ বেশি, তার জন্য এটাকে 50 থেকে 80 মিটার হাইটের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি। একটু বেশি হাইট যখন লাগে, ক্লিয়ারেন্স বেশি লাগে, তখন আমরা রেল পোল ইউজ করে থাকি। এর লাইফ স্প্যান মোটামুটি ধরুন 40 ইয়ার্স। আর আরসিসি পোল, কংক্রিটের যে পোলটা থাকে, সেটি তার মেকানিক্যাল স্ট্রেংথ এবং ইনসুলেশন যেটা আরও বেটার হয়। এটা দেখতে নিচের দিকটা মোটা, যেহেতু কংক্রিট আপনারা দেখেছি, এবং উপরের দিকটা একটু সরু টাইপের হয়। এটা আপ টু 200 মিটার ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আমরা ইউজ করে থাকি। এর লাইফ স্প্যান আরও বেশি। এখন এই তিনটে যেটা আমি দেখাচ্ছি, এটা ডিস্ট্রিবিউশন সেকশনে ইউজ করে থাকি, মানে আপ টু 33 কেভি এবং অ্যাবভ 33 কেভি ট্রান্সমিশনের জন্য আমরা স্টিল টাওয়ার ইউজ করে থাকি। এর লাইফ স্প্যান মোটামুটি 100 ইয়ার্স তো হয় এবং এর মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি হয় এবং এটা বিভিন্ন ওয়েদার কন্ডিশনে এটা যাতে সাস্টেন করতে পারে। এবং স্প্যান, যে দুটো টাওয়ারের মাঝখানে গ্যাপটা অনেক বেশি পাওয়া যায়, কারণ আমরা কাছাকাছি মানে অনেক লং ডিস্টেন্স যেহেতু হয়, অনেকগুলো টাওয়ার তাহলে লেগে যাবে। ওভারহেড ট্রান্সমিশন লাইনে আমরা জানি এসিএসআর কন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে, যেখানে নিউ কন্ডাক্টর স্টিল রিইনফোর্স, মানে ভিতরে থাকে স্টিল এবং বাইরে থাকে
অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর 1 2 3 4 5 6 ভিতরে স্টিল থাকলো, বাইরে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর। এখন স্টিলটা কি করে, মেকানিক্যাল স্টিলটা বাড়ায়, যেহেতু লং স্প্যানে আমরা এই কন্ডাক্টরটাকে ইউজ করে থাকি, মেকানিক্যাল স্টিল বাড়ায় এবং অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, কপারের জায়গায় আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি, আমাদের কস্টিংটা কম হবে। এখন এই যে এসিএসআর কন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে, এটা বিভিন্ন ডায়ামিটারের হয়ে থাকে। আমাদের যখন ডায়ামিটারটা একটা কম অ্যাম্পিয়ার, মানে যত অ্যাম্পিয়ার আমার বাড়বে সেই রেসপেক্টে আমার কন্ডাক্টের ডায়ামিটারও বাড়তে থাকবে। তার জন্য তখন আমাদের লেয়ারটা আস্তে আস্তে বাড়াতে হবে, মানে আউটার লেয়ারটা একটা একটা স্ট্যান্ডার্ড যে কন্ডাক্টরটা এটা বাড়তে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে প্রত্যেক লেয়ারে আমাদের, প্রথম লেয়ারে আমাদের কত ছিল 6, সেকেন্ড লেয়ারে কত হলো 6 ইনটু 2 12। এইভাবে থার্ড লেয়ারে আমাদের কি হবে 6 ইনটু 3। তাই জন্য যখন আমাদের এসিএস এর কন্ডাক্টর ইউজ করা হবে, যখন আমরা ক্যালকুলেশন করব যে কতগুলো স্ট্রিং আছে এর মধ্যে, স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের মধ্যে, তারা যতগুলো লেয়ার থাকবে সেই রেসপেক্টে আমরা 6 6 প্রত্যেক লেয়ারে 6 এর তাহলে আমরা স্ট্রিং পাবো ইচ লেয়ারে। টোটাল লেয়ার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই কতগুলো স্ট্রিং আছে, তাহলে 6 প্লাস 12 প্লাস 18 করে কতগুলো লেয়ার আছে টোটাল করে ক্যালকুলেশন করে দিতে পারবো। দেখবেন যে এসিএস এর কন্ডাক্টর এখন এর যে ডায়ামিটারের উপর বেস করে বিভিন্ন রকম ট্রান্সমিশন লাইনে কিছু নোমেনক্লেচার আছে, সেগুলো আমাদের জানা মধ্যে মধ্যে আসে কোশ্চেনে, সেগুলো আমি কয়েকটা তার মধ্যে দেখানোর চেষ্টা করলাম। এখন নোমেনক্লেচার ব্লক বলে যে কন্ডাক্টরটা হয়ে থাকে তার ডায়ামিটার 14.16 মানে 16। প্যান্থার, জেব্রা, মুস, বার্সিনিস, এগুলো আমরা নাম শুনবো পরে, বুঝতে পারবেন। তো তাদের ডায়ামিটার বিভিন্ন রকম ডায়ামিটার হয়ে থাকে। ডায়ামিটার বাড়লে আমাদের জানি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বাড়বে। এখন ডগের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 3 to 4 অ্যাম্পিয়ার মতো হয়ে থাকে। ডগের 3 to 4, আচ্ছা 520, 795, আচ্ছা 525, 795, 900 আর 1000, 900 and 1000 অ্যাম্পিয়ার। ডায়ামিটার যার যত বেশি হবে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটাও তত বাড়বে। তাই জন্য বিভিন্ন নোমেনক্লেচারে আমরা ডগ, প্যান্থার, জেব্রা, মুস, বার্সিনিস এগুলো আমরা ওভারের ট্রান্সমিশন লাইনে এটা নোমেনক্লেচার ইউজ করা থাকে। এখন প্যান্থার এবং জেব্রা আমরা 132 কেবি ট্রান্সমিশন লাইনে ইউজ করে থাকি, মোটামুটি 520 795 অ্যাম্পিয়ারের হয়ে থাকে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। আর ডায়ামিটার 21-28 এটা আর কি প্যান্থারে, এটা হচ্ছে 66 কেবি মতো ধরুন, তার নিচেও ইউজ করা যায়। আর মুস কন্ডাক্টর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে 400 কেবি, বার্সিনিস 765। আসলে এটা ভোল্টেজ লেভেল দিয়ে হয় না, অ্যাম্পিয়ার দিয়ে হয়, কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে মুস কন্ডাক্টর 400 কেবিতে ইউজ করা যায়। আর অনেক সময় আমরা দেখি যে টাওয়ারের ক্ষেত্রে, আগে ক্লাসে বলা হলো না, একটা ফেজের মধ্যে স্পেসার লাগিয়ে ইফেক্টিভ রেডিয়াসটা বাড়ানো হয়। এগুলোকে বান্ডেল কন্ডাক্টর আমরা জানি, বান্ডেল কন্ডাক্টর ইউজ করা হয়। স্পেসার মোটামুটি ধরে নিন 250 মিলিমিটার ডিফারেন্স থাকে, আর দুটো ফেজের মধ্যে ডিফারেন্সটা থাকে 8 মিটার মতো। এগুলো কিছু যেটা আমাদের জেনে রাখতে হবে, যাতে কোনো কোশ্চেন আসলে আমরা জানি সেগুলো
ইজিলি অ্যান্সার দিতে পারি। তার মানে কি ফেজের মধ্যে 8 মিটার মধ্যে ডিফারেন্স থাকে, আর ওয়াই বি যেটা থাকে। আর যে বান্ডেল কন্ট্রাক্টটা ইউজ করে থাকে টয়েন মুজ, অনেক সময় 400 টিপদের টয়েন মুজ ইউজ করা হয়ে থাকে, সেগুলো যে প্রতি স্পেসের মধ্যে 250 মিলিমিটার মধ্যে ডিফারেন্স মোটামুটি সেন্টিমিটার মধ্যে। আচ্ছা, এরপর আমরা ইনসুলেটরে চলে যাই। এখন আমরা ইনসুলেটর নিয়ে আলোচনা করব। ডিস্ট্রিবিউশন সেকশন এবং ট্রান্সমিশনে যে ইনসুলেটর ইউজ করা হয়ে থাকে সেগুলো মেইনলি 4 রকমের হয়ে থাকে: পিন টাইপ, সাসপেনশন টাইপ, স্ট্রেন টাইপ, শাকল টাইপ। এখন পিন টাইপ যে ইনসুলেটরটাও আমি এখানে একটা ছবি এঁকেছি। পিন টাইপ ইনসুলেটরটা অ্যাকচুয়ালি পোর্সেলিনের তৈরি হয় এবং তাতে 2 ওয়েভ শেপ থাকে, কন্ডাক্টর থাকে, এটি টাওয়ারের সাথে কানেক্টেড থাকে। এগুলো মেইনলি আপ টু 33 কেবি পর্যন্ত আমরা ইউজ করে থাকি ডিস্ট্রিবিউশন সেকশন। আর ওয়েভ শেপ করার কারণটা বলে রাখি, কারণ অনেক সময় কি হয়, আমাদের যে লিকেজ কারেন্টটা গা বেয়ে ফ্লো হতে থাকে, তাহলে আমার টোটাল লেন্থটা ইনসুলেটর এবং যে পোলের মধ্যে যেটা কন্ডাক্টর এবং পোলের মধ্যে যে ডিস্টেন্সটা বেড়ে যায়, তার জন্য ফ্ল্যাশ ওভার হওয়ার চান্স, লিকেজ কারেন্ট ফ্লো হয়ে ফ্ল্যাশ ওভার হওয়ার চান্সটা কমে যায়। তাই জন্য আমরা এটা ওয়েভ শেপ করে থাকি। আর এটা হচ্ছে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। আর যখন ইনসুলেটর পাংচার হয়, মানে ডাইলেকট্রিক স্ট্রেন্থে তার ভেঙে যায়, ব্রেকডাউন হয়ে যায়, তখন কন্ডাক্টরের ওভার ভোল্টেজের জন্য হোক বা কোনো কারণে ইনসুলেটরের মেটেরিয়ালের কোনো যে পোর্সেলিনটা থাকে তাতে যদি কোনো ইম্পিউরিটি থাকে, তখন কি হয়, বা লাইফ একটা স্প্যান যাওয়ার পর যে কারেন্টটা ডিরেক্টলি কন্ডাক্টর থেকে পুলেতে ফ্লো হতে থাকে, তখন সেটা পাঞ্চার হয়ে যায়, তখন ইনসুলেটরটা পাঞ্চার হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে পাঞ্চার ভোল্টেজ। তার জন্য এই যে তখন ইনসুলেটর নষ্ট হয়। ফ্ল্যাশ ওভার হলে কি হয়, তার লিকেজ যে কারেন্টটা ফ্লো হয় বৃষ্টি হলে বা ওয়েদার কন্ডিশন, দেখা গেল যে ওয়েদারে অনেক ময়েশ্চার চলে এলো, তখন এই ফ্ল্যাশ ওভারটা হওয়ার একটা চান্স থাকে। এখন সাসপেনশন টাইপ বা স্ট্রিং ইনসুলেটর আমরা একটা ছবি এঁকেছি। এটা হচ্ছে সাসপেনশন ইনসুলেটর। আমি অনেকগুলো এঁকেছি বলে একসাথে ডিস্ক টাইপ যেগুলো হয়ে থাকে 3টে আছে। এগুলো ইউজ করার কারণ হচ্ছে, আমরা কোনো কারণে একটা ইনসুলেটর যদি পাংচার হয়ে যায় বা নষ্ট হয়, আমরা সেটাকে রিপ্লেস করতে পারবো। আর এটা আমরা দেখছি 33 কেবি পর্যন্ত আমরা পিন টাইপ ইনসুলেটর ইউজ করতে পারবো। মানে একটা ইনসুলেটরের যে পোর্সেলিনটা লাগছে অনেক বেশি, তার যদি আমি সেটাকে আপ টু 90 কেবি পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারি, বা 60 কেবি পর্যন্ত আমরা করি সাধারণত, অনেক সময় দেখা গেছে। কিন্তু সেটা দেখা যাচ্ছে ইকোনমিক্যাল আমাদের হবে না। দ্বিতীয় কথা, আমাদের ওয়েট আমাদের বেড়ে যাচ্ছে। তার জন্য আমরা কি হবে, ওই মেটেরিয়াল দিয়ে আমরা অনেকগুলো ইনসুলেটর তৈরি করতে পারবো, পোর্সেলিন দিয়ে তৈরি করে সেটা ডিস্কের মাধ্যমে যতগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আস্তে আস্তে স্ট্রিংয়ের সংখ্যা বাড়িয়ে আমরা ভোল্টেজ লেভেলটাও অনেক হাই ভোল্টেজে আমরা ইউজ করতে পারবো। তো স্ট্রেন ইনসুলেটর অনেকটা সাসপেনশন টাইপ ইনসুলেটর বলতে পারেন। স্ট্রেন ইনসুলেটর আর কিছুই নয়, এটা যেমন সাসপেনশন ইনসুলেটর কি হয়, এটা যদি টাওয়ার হয়ে থাকে, টাওয়ারের সাথে কানেক্টেড ক্রস আর্ম যদি এটা হয়ে থাকে, এটা কন্ডাক্টরটা ঝুলে এরকমভাবে। সাসপেনশন টাইপ ঠিক স্ট্রেন ইনসুলেটর ঠিক কি হয়, যখন দুটো টাওয়ারের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, যখন অ্যাঙ্গেল তৈরি হলো, সোজা গেলে কি হয়, এখান থেকে আপনারা দেখতে পাবেন, খেয়াল করে দেখতে পাবেন, যখন কোনো অ্যাঙ্গেল টাওয়ারের মধ্যে অ্যাঙ্গেল আসে, তখন কি হয়, স্ট্রিংটাকে ধরে রাখার একটা ব্যাপার থাকে। পরপর যখন সোজাসুজি দুটো টাওয়ার থাকে, তখন এই স্ট্রিং ইনসুলেটর লাগে না, তখন পরপর শুধুমাত্র কন্ডাক্টরটা নিচে ঝুলে যায় এবং যে সাপোর্ট থাকে, তারপরে পরের টাওয়ারে চলে যায়। কিন্তু যখন একটা অ্যাঙ্গেল থাকে, তখন কি হয়, সেই কন্ডাক্টরটাকে ধরে রাখার জন্য আমাদের ইনসুলেটর আলাদা করে লাগে। সেই ইনসুলেটরগুলোকে টেনে ধরে রাখে যে ইনসুলেটরগুলো, সেগুলোই হচ্ছে স্ট্রেন টাইপ ইনসুলেটর, আর কিছুই নয়। তো এখানে একটা নতুন জিনিস আছে,
আর এক রকম যেটা ইনসুলেটার সেটা হচ্ছে শাটল টাইপ। শাটল টাইপ ইনসুলেটার অ্যাকচুয়ালি খুব ডিস্ট্রিবিউশন সেকশনে খুব লো ভোল্টেজে ইউজ করে থাকে। আমরা দেখে থাকি অনেক সময় ইনসুলেটারটা অনেক সময়, আমি ভালো করে ঠিক আঁকতে পারছি না, কন্ডাক্টরটা এইভাবে ঠিক লাগানো থাকে। রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় দেখা যায় যে টাওয়ারের থেকে সাপোর্টের জন্য আমাদের এরকম একটা ইনসুলেটার ইউজ করা হয়ে থাকে। তো এখন এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি আর বেশি ডিসকাস করলাম না। এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রিং ইনসুলেটার বা ডিস্ক টাইপ যে ইনসুলেটার, সেটা একটা ভোল্টেজ লেভেলের জন্য, বিভিন্ন ভোল্টেজ লেভেলের জন্য কতগুলো করে লেগে থাকে। এখন আমরা জানি একটা ইনসুলেটারের তার যে ডাইলেকট্রিক স্ট্রেন্থ দিয়ে আর কি, যেটা তার ক্যাপাসিটি থাকে 11 কেবি পর্যন্ত হয়ে থাকে। এখন আমার ভোল্টেজ লেভেল যত বাড়াবো, আমরা জানি হাই ভোল্টেজ আমরা 765 পর্যন্ত হাই ভোল্টেজ আমরা ট্রান্সমিশন করে থাকি, তখন স্ট্রিং কতগুলো লাগবে। স্বাভাবিকভাবে একটা যদি ইনসুলেটার 11 কেবি হয়, আমাদের নাম্বার অফ ইনসুলেটার যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে ভোল্টেজ লেভেল কত আছে বাই √3, মানে লাইন ভোল্টেজ। অ্যাকচুয়ালি এগুলো তো লাইন ভোল্টেজ, সব লাইন ভোল্টেজ বাই √3 × 11 কেবি, এটা কেভিতে। তাহলে আমরা টোটাল নাম্বার অফ কতগুলো ইনসুলেটার লাগছে একটা লাইনে, ওভারহেড লাইনে, যে ভোল্টেজ লেভেলে, সেটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তো এই ক্যালকুলেশনগুলো আমরা দেখতে পাই 66 কেবির জন্য যে ডিস্ক লাগে 5টা, 132-র জন্য 132-র জন্য 10, 14, 220 হবে, এটা 220, আচ্ছা 21, 24 মতো। এটা মোটামুটি অ্যাপ্রক্স, এবারে তো একটা বেড়ে থাকতে, বাড়তে পারে, কমতে পারে, সেটা এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা 5, 10, 14, 21, আর এটা 35, 765-এর 35। তো এই যে ডিস্ক ইনসুলেটার ইউজ করে থাকে, এখানে একটা জিনিস রয়েছে, আমরা জানি যে স্ট্রিং এফিসিয়েন্সি। এখন স্ট্রিং এফিসিয়েন্সি কী জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমাদের এটা যদি টাওয়ার হয়ে থাকে, এই যে প্রথম ইনসুলেটারের মধ্যে ভোল্টেজ লেভেল যদি V1 ধরে থাকি, সেকেন্ড ইনসুলেটারের মধ্যে V2, থার্ড ইনসুলেটার আর কন্ডাক্টরের মধ্যে যদি V3 হয়ে থাকে, তাহলে আমরা জানি স্ট্রিং এফিসিয়েন্সি ইজিক্যাল টু এই যে কন্ডাক্টরের ভোল্টেজ লেভেল, যে ভোল্টেজে আছে অ্যাকচুয়াল, বাই 3 × V3, মানে কন্ডাক্টরের সাথে যে স্ট্রিংটা লাগানো আছে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা। এই ভোল্টেজগুলোতে একই হওয়ার কথা, কিন্তু একই হবে না স্বাভাবিকভাবেই, কারণ এই টাওয়ার থেকে এটা ক্যাপাসিটেন্স তৈরি হয়ে যায়। তার জন্য আমরা ক্যালকুলেশন করে দেখি, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, ক্যালকুলেশন করে দেখি যে এই যে V3, V2 এবং V1 যদি এদের ক্যাপাসিটেন্স যদি সি, প্রত্যেকটা ডিস্কের তো সেম ডিস্ক নেওয়া হয়ে থাকে, এদের যদি ক্যাপাসিটেন্স সি করে হয়ে থাকে এবং টাওয়ার থেকে K × C যদি হয়ে থাকে, তাহলে V3 হয়ে থাকে V1 × 1 + 3K + K², আর V2 হয়ে থাকে V1 × 1 + K। তো এই V3 এবং V2 আর এদের অ্যাক্রসে ভোল্টেজ V1 + V2 + V3, আর 3 × V3 হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। তাহলে K এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি 100, মানে 1 × 100%, মানে × 100%।
কিন্তু আমরা সেটা বাস্তবে হয় না। তার জন্য আমাদের কি করতে হয়, গার্ড রিং বা ভোল্টেজের মধ্যে গ্রেডিং করা হয়, এবং অনেক সময় টাওয়ারের থেকে যত ইনসুলেটারের ডিস্টেন্স যত বাড়াবো ততই আমার এই যে কে এর ভ্যালুটা কমতে থাকবে, মানে ক্যাপাসিটেন্স এফেক্টটা কমতে থাকবে। তার জন্য আমাদের স্ট্রিং এফিসিয়েন্সিটা ইমপ্রুভমেন্ট হবে। এরপরে আমরা কয়েকটা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। থিওরি অনেকটা কিছুটা আমি যতটা ছোট মধ্যে বলার চেষ্টা করলাম, কিছু কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার মধ্যে আসে। তো দেখো, এখন প্রথম কোশ্চেনটি হলো স্কিন এফেক্ট ডিপেন্ডস অন নেচার অফ দ্য মেটেরিয়াল, ডায়ামিটার অফ দ্য ওয়্যার, ফ্রিকোয়েন্সি অন অফ দ্য ওয়্যার। আমরা জানি স্কিন এফেক্ট প্রপোর্শনাল টু এরিয়া, মানে ডায়ামিটার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। পারমিএবিলিটি যত বাড়বে তত স্কিন এফেক্ট বাড়ে, এবং ফ্রিকোয়েন্সির সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে কারেন্ট সবসময় চাইবে তার আউটার লেয়ারের দিয়ে, কন্ডাক্টর আউটার লেয়ার দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে ইন্ডাকটেন্সের জন্য। তো স্বাভাবিকভাবে এখানে নেচার অফ দ্য মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, ডায়ামিটারের উপরও ডিপেন্ডেন্ট, স্কোয়ারের উপর, আর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন, পিন টাইপ ইনসুলেটর জেনারেলি নট ইউজ বিয়ন্ড। আমি ক্লাসের মধ্যেই বলেছি যে পিন টাইপ ইনসুলেটর 33 কেবির উপর আমরা ইউজ করি না, বিয়ন্ডে চলে গেলে আমরা ডিস টাইপ ইনসুলেটর ইউজ করে থাকি। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। By which of the following method string efficiency can be improved? আমরা স্ট্রিং এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য গার্ড রিং ইউজ করে থাকি, গ্রেডিং অফ দ্য ইনসুলেটর, আর ক্রস আর্মটাও বাড়িয়ে আমরা স্ট্রিং এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, overhead lines we generally used copper conductor, ACSR conductor, all aluminum conductor, none of the above. copper শুধু আমরা ইউজ করি না, আমরা অল অ্যালুমিনিয়ামও ইউজ করি না, কারণ মেকানিক্যাল স্ট্রেংথও বাড়াতে হবে এবং কস্টটাও কমাতে হবে। এর জন্য আমরা ACSR কন্ডাক্টর, মানে ভিতরের স্টিলটাকে ইনফোর্স করা থাকে, মানে ভিতরে স্টিল থাকে এবং বাইরে অ্যালুমিনিয়াম থাকে, ACSR কন্ডাক্টর আমরা ইউজ করে থাকি। Question, number of the discs in a string of 400 kV line. আমরা নাম্বার অফ ডিস্কের যে ক্যালকুলেশনটা জানি, ভোল্টেজ মানে 400 কেভিতে 400 বাই 3 into 11, আর ক্যালকুলেশন করে দেখুন 22 আর 23 কাছাকাছি আসছে। তাহলে এখানে অ্যান্সার হবে 22 আর 23 নাম্বার অফ ডিস্কস ইন এ স্ট্রিং অফ 400 কেভি লাইন। স্ট্রিং এফিসিয়েন্সি হবে হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশন লাইন। আমরা যতই গ্রেডিং করি বা যাই করি না কেন, ক্রস আর্ম বাড়াই না কেন, টোটাল 100% আমরা স্ট্রিং এফিসিয়েন্সি তো পাই না। আমরা দেখা গেছে যে ক্যালকুলেশন করে মোটামুটি 80% হলে সাফিসিয়েন্ট। তো স্ট্রিং এফিসিয়েন্সি এইচভিএসি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে 80% মোটামুটি হয়ে থাকে। আর তারপরে কোশ্চেন হচ্ছে ওয়েভি স্ট্রাকচার অফ পিন ইনসুলেটর। ক্লাসের মধ্যেই বলেছি যে ওয়েভি স্ট্রাকচার কেন করা হয় পিন টাইপ ইনসুলেশন। তার কারণ হচ্ছে ফ্ল্যাশ ওভার অফ দ্য ভোল্টেজটা একটু বাড়ানো যায়, যাতে তার ওয়েভি না করলে কি হবে, সোজা যদি করতাম আমরা তার যে ফ্ল্যাশ ওভার হওয়ার যে গ্যাপটা কন্ডাক্টর এবং যে টাওয়ারের মধ্যে যে গ্যাপটা, সেটা অনেক কম হয়ে যাবে। যত ওয়েভি হবে তত আমার ফ্ল্যাশ ওভার হওয়ার চান্সটা কমতে থাকবে। তাহলে এখানে অ্যান্সার হবে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ বাড়ানোর জন্য আমরা ওয়েভি স্ট্রাকচার করে থাকি। কোশ্চেনে চলে যাব, ইন হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন স্পেসিং বিটুইন সাবকন্ডাক্টর। সাবকন্ডাক্টর মিনস হচ্ছে একটা বান্ডেল কন্ডাক্টরে যে যতগুলি কন্ডাক্টর থাকে তাদের প্রত্যেককে সাবকন্ডাক্টর বলা হয়ে থাকে। যেমন যদি টুইন নিউজ থাকে বা টুইন কন্ডাক্টর থাকে, তাদের মধ্যে এটা প্রত্যেকটাকে সাবকন্ডাক্টর বলা হয়ে থাকে। যদি 4 থাকে তাহলে তাদের প্রত্যেকটাকে সাবকন্ডাক্টর বলা হয়ে থাকে। তো এই যে বান্ডেল কন্ডাক্টর থাকে তাদের মধ্যে স্পেস মোটামুটি কত থাকে, আমরা হাই ভোল্টেজ ডিসির ক্ষেত্রে দেখেছি অক্টা
মুজ অনেক সময় হয়ে থাকে, তাদের স্ট্রাকচারটা অনেক সময় এরকম হয়। এগুলো সাবকন্ডাক্টর, তার মধ্যে স্পেসার লাগানো থাকে। তো এই স্পেসার মোটামুটি হয়ে থাকে 250 মিলিমিটার, মানে 25 সেন্টিমিটার কাছাকাছি। যে নেক্সট কোশ্চেন, এফেক্ট অফ ওয়াইন্ড প্রেশার ইজ মোর প্রিডমিনেন্ট অন, মানে যখন ঝড় বৃষ্টি খুব বেশি হয় তখন কিসের উপর প্রেশারটা বেশি পড়ে? কন্ডাক্টর, ন্যাচারাল ওয়্যার, নিউট্রাল ওয়্যার, না ট্রান্সমিশন লাইন, না ইনসুলেটর, না সাপোর্টিং টাওয়ার? তো বেশি স্বাভাবিকভাবে বেশি প্রেশার পড়বে সাপোর্টিং টাওয়ারের উপর, এরিয়াটা বেশি রয়েছে। আচ্ছা, ডায়ামিটার অফ ইচ স্ট্র্যান্ড ডি যদি হয়, তাহলে এন লেয়ারের কন্ডাক্টরের ডায়ামিটার কী হবে? স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা এসিএস এর কন্ডাক্টরের যদি একটা লেয়ার থাকে, এটার ভিতরে স্টিল, এটা অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম, তো 2 × 1 প্লাস এর যদি ডি হয়, এটা ভাবে লিখি, যদি পরেরটাতে 2 2 4, মানে 2 × 2 প্লাস 1 × ডি, তাহলে এন লেয়ারের ক্ষেত্রে পরেরটাতে কী হবে? 3 3 × 2, মানে 2 × 3 প্লাস 1 × ডি। এইভাবে তাহলে এন লেয়ারের ক্ষেত্রে আমরা দেখা যাবে টোটাল ডায়ামিটারটা এটা হবে, তার মানে 2 × n প্লাস 1 × ডি। তাই জন্য অ্যান্সার এখানে হবে ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর এন লেয়ারের ক্ষেত্রে 2 × n প্লাস 1 × ডি। আমরা নেক্সট ক্লাসে বাকি যে পার্টটা ওভারের ট্রান্সমিশন লাইন একটা ক্লাসে সম্ভব নয়, তার জন্য পরের ক্লাসে আমরা বাকি পার্টটা নিয়ে ডিসকাস করব।